কিন্তু যে জিনিসটি আমরা দেখতে চাই যে কোনো কোনো চ্যানেল কলকাতার তারা কিন্তু আবার স্ট্যান্ড নিয়েছেন, কিন্তু সেটা শাহরুখের পক্ষে। কিন্তু এই মুস্তাফিজকে যে ওখানে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাদ দেওয়া হলো, সেটার পক্ষে কিন্তু কথা বলছেন। আমরা শুনি একটু কলকাতা নিউজ 18 কি বলছে। একই কাণ্ড, শাহরুখ খানের বাঁচার অধিকার নেই, তার মানে ঘুরিয়ে শাহরুখ খানকে খুনের হুমকি। শাহরুখ খান কি দোষ করেছেন? কেকেআর এর তিনি মালিক। কেকেআর মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল 9 কোটি টাকা দিয়ে, কেকেআর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাড়িয়ে দিয়েছে বিপুল বিতর্কের পরে, কারণ বাংলাদেশে হিন্দু খুন হচ্ছে। দেখেন তার লাস্ট কমেন্টটা দেখেন, সে কিন্তু শাহরুখের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু উনি বলছেন যে বাংলাদেশে হিন্দু খুন হচ্ছে। তাহলে হুমায়ুন কবির, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা তো নেগেটিভ দিয়ে আমি নেগেটিভ কখনো ডিফাইন করতে চাই না, তো ভারতে কি হচ্ছে যদি একটু বলতেন? ওখানে কি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না? একটু আগে আমরা আলোচনা, ওখানে কি খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে না? ওখানে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হচ্ছে না? আমাদেরকে পুশব্যাকের নামে হাজার হাজার লোকজনকে ফেরত পাঠানো হচ্ছে না? ভারতের এই অবস্থানকে সেখানকার মিডিয়া কেন ডিফাইন করে না? নাম্বার ওয়ান। নাম্বার টু, ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে একটি সর্বাত্মক প্রোপাগান্ডা শুরু করেছে? সেটা তো আছে, সেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু দেখেছি যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, নানান ধরনের অপপ্রচার তারা করেছে। আপনি যেটা বললেন, এখন আসলে যেটা হয় যে ভারতে আমি যেহেতু কাজ করেছি, আমার কাছে যেটা মনে হয়, ভারতে সরকার, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং জনগণ এর মধ্যে একটা সাযুজ্য আছে, একই সুরে তারা কথা বলে। কিন্তু এটা তাদের কাঠামোগত সুবিধা, আমি যদি বলি। আমরা কিন্তু সেইভাবে বলি না। তো কাজেই এই যে আপনি বলছেন এখানে বাংলাদেশে খুন হচ্ছে, এই ন্যারেটিভটা কিন্তু তারা অনেক দিন ধরেই চালাচ্ছে, এবং এটাকে এমনভাবে ভয়ঙ্করভাবে উপস্থাপন করছে যে বাংলাদেশে এই এই একটা কাজই হয়। এখন নিজের দিকে তো আমরা সেটা কিন্তু বলি না। আমরা কিন্তু ভারত এগুলো নিয়ে কথা বলে, আমাদের দিক থেকে কিন্তু শিষ্টাচারের খাতিরে আমরা বলি কম। আমরা ভারতের এই যে বললেন আপনি সংখ্যালঘু নির্যাতন আছে, সেগুলো নিয়ে পাকিস্তান প্রচারণা করে, কিন্তু আমরা কিন্তু অনেক মিউটেড, অনেক মানে সাবধানে কথা বলি, বিকজ এটা থেকে আমরা তাদের সম্মান করি। তাদের অভ্যন্তরীণ বিষয়, তারা অভ্যন্তরীণভাবে এই সমস্যার সমাধান করুক, এটা আমরা চাই। সেই কারণেই আমরা বেশি কথা বলি না। কিন্তু এখন ওরা আমাদেরকে বাধ্য করছে কথা বলার জন্য। যে আপনি যে কথাটা বললেন, এই কথাটা আপনি চিন্তা করে দেখবেন, ওরা যদি এই ধরনের উস্কানিমূলক কথা না বলতো, আমরা হয়তো বলতাম না। আর আমাদের সমাজে, বাংলাদেশে অন্তত এইটা আছে যে আমরা কিন্তু মানে কি বলা যায়, যে উস্কানি দিয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি করে এখনও আমার ধারণা এটা নাই, এবং এটার উল্টোটা বরঞ্চ আমরা দেখেছি। আমি বলছি না যে ছোটোখাটো ঘটনা ঘটছে না, কিন্তু মনে আছে জুলাই ঘটনার পরে দুর্গাপূজাতে সমস্ত জায়গাগুলোতে মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, সিভিল সোসাইটি, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সবাই মিলে পাহারা দিয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এবং সফলভাবে কিন্তু আমরা উল্টো জিনিসটা দেখাতে পেরেছি, যে আমরা ঐক্যবদ্ধভাবে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছি। তার অর্থ এই না যে এরকম দীপু দাসের মতো ঘটনা ঘটে না, বা অন্য এটা ঘটছে, এবং এটা আমরা দায় নিচ্ছি, স্বীকার করছি যে এইগুলো যেহেতু সামগ্রিক অর্থেই এখন সমাজের বা সরকারের সক্ষমতার কিছু কিছু ঘাটতি আছে, এই সুযোগগুলো কিছু লোক নিচ্ছে, এবং সেখানে সাম্প্রদায়িকতার ভিত্তিতে হচ্ছে না, বিষয়গুলো মূলত হয় রাজনৈতিক, অথবা এই যে আপনাদের ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, হেট স্পিচের প্রভাবের কারণে ঘটনাগুলো ঘটছে, যেটা নিন্দনীয়, যেটা নিশ্চয়ই ঘৃণার সুযোগ রাখে। কিন্তু সামাজিকভাবে যদি আপনি বলেন, সামগ্রিক সমাজ হিসাবে আমরা কিন্তু এই ঘৃণা ছড়ানোর অর্গানাইজ বা সিস্টেমেটিক কোনো অ্যাপ্রোচের মধ্যে আছি বলে অন্তত আমার কাছে মনে হয় না। আমি এই গত 15 দিন 4টা ডিভিশনে, যমুনার ওই পারে রংপুর, রাজশাহী, ফরিদপুর, খুলনা ঘুরে আসলাম। আমার কাছে কোথাও কিন্তু আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, কিন্তু কোথাও কিন্তু এই সাম্প্রদায়িক ইচ্ছাকৃতভাবে বা সাম্প্রদায়িকতার প্ররোচনা,
এগুলির অভিযোগ কিন্তু শুনি নাই। হ্যাঁ, লোকজনের মব ভায়োলেন্স হয়েছে এবং সেই মব ভায়োলেন্সটাতে হিন্দু মুসলমান অনেকেই হয়তো আক্রান্ত হয়েছে, কিন্তু সেটার মধ্যে সাম্প্রদায়িকতার উপাদান দিয়ে দেখা হয় না, এটা বরঞ্চ সরকারের সক্ষমতার ঘাটতি হিসাবে দেখানো হয়েছে। সেইখানে আমার প্রশ্ন, মানে দুটো জিনিস, সরকারের সক্ষমতা আর একটা হচ্ছে ডিপ্লোম্যাসি, আর একটা হচ্ছে মিডিয়ার শক্তি। তাহলে আমরা কি কূটনৈতিকভাবে সত্যিকারের যে তথ্য সেগুলো তুলে ধরতে পারছি? নাম্বার ওয়ান, সরকার কি সক্ষমতার সাথে বিষয়গুলো দেখতে পারছে? আর বাংলাদেশের মিডিয়ারও তো একটা দায়িত্ব আছে। মানে আমি মিডিয়াকে বলছি না অপপ্রচার করতে, কিন্তু মিডিয়া তো প্রকৃত তথ্য, মানে আবার ইন্ডিয়ান ডায়াসপরা আছে, সে আমরা কি এই সবগুলো কি ফেল মারছি কিনা, একদম আপনাকে জানতে চাই। আবার একটা নিজস্ব উপলব্ধি আছে, সেটা হচ্ছে যে ভারত যেভাবে বিষয়গুলোকে প্রচারণা করছে সেই প্রেক্ষাপটে আমরা খুব সক্ষমতা দেখাতে পারিনি। তার কারণ আমাদের এই সক্ষমতাটা কম আছে। যেমন ধরুন, এই লিটন দাসকে নিয়ে যে প্রচারণাটা হয়েছে, এটাও তো আপনি, লিটন দাস নিজে বলছে যে না আমি ক্ষতিগ্রস্ত হইনি, এই সত্য কথাটা তো আপনি তুলে ধরতে পারেননি, আমরা পারিনি। এটা আমাদের সক্ষমতার ঘাটতি। বা এরকম অনেক কিছুই ঘটনা আছে যে ঘটনাগুলো হয়তো বাস্তব অর্থে ঘটেনি, কিন্তু সেগুলোকে চিত্রায়িত করা হয়েছে ভিন্নভাবে। তো আমার ব্যক্তিগত মত হচ্ছে এই বিষয়টাতে মনোযোগ দরকার, কারণ এটা অনলাইন বা নেট জগতে হলেও এটা আমাদের রিয়েল লাইফে আমাদের জীবনকে এফেক্ট করছে। কিন্তু এই যে ভারত থেকে প্রচারণাগুলো আমেরিকাতে প্রচারণাটা হচ্ছে, ইউরোপে প্রচারণাটা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যাচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় তাদের জনগোষ্ঠী আছে, একই জিনিস ছড়ানো হচ্ছে। তো আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার দরকার নেই। বস্তুনিষ্ঠ সংবাদগুলোকে আমি যদি এই ডিজিটাল ওয়ার্ল্ডে সত্যিকারভাবে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমারও একটা অল্টারনেটিভ স্পেস আমি তৈরি করতে পারি, রাইট।